আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো এই অধ্যায় থেকে জীবনযাত্রা সংস্কৃতি অধ্যায় থেকে আমরা পরপর 4খানা ভিডিও দিয়েছি। তো এই সপ্তম অধ্যায়ে ভাষা সাহিত্য আর আছে কি বিজ্ঞান সাধনা, এই দুটো টপিক পড়ালে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভাষা সাহিত্য। ভাষা সাহিত্য সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আরবি ফার্সি সম্পর্কে আলোচনা করব। আরবি ফার্সি, আরবি ও ফার্সি এই সম্পর্কে আলোচনা করব। তো ইসলামের জন্ম হচ্ছে আরব দেশে, তাই তার প্রচলন আরবি ভাষার মাধ্যমে। মধ্যযুগে ভারতবর্ষে কিছু আরবি ভাষার প্রচলন ছিল খুব সীমিত। আরবি কদর ছিল কেবল ভারতের শিক্ষিত মুসলমানদের কাছে। বেশ কিছু সরকারি বই আরবি ভাষায় লেখাও হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য আওরঙ্গজেবের রাজত্বকালে লেখা ফতোয়া ই আলমগীরি। এটি তখনকার আইন ব্যবস্থার একটি বিশেষ বা বিশ্বাসযোগ্য দলিল। এটিকে কেউ ভারতে মুসলিম শাসনে লেখা শ্রেষ্ঠ মুসলমানি আইনের বই বলে মনে করতেন। তাহলে অবশ্যই মনে রাখতে হবে ফতোয়া ই আলমগীরি বইটার নাম। তো এটা আওরঙ্গজেবের রাজত্বকালে লেখা হয়েছিল। আবার 10ম শতাব্দীতে তুর্কিরা যখন ভারতে আসে, ঠিক তখন থেকেই বোধহয় ফার্সির প্রচলন ঘটেছিল। এর আগে থেকে অবশ্য ফার্সি প্রশাসনিক ভাষা হিসাবে মধ্য এশিয়া এবং ইরানে প্রচলিত ছিল। সেখানে সাহিত্যের ক্ষেত্রে ভাষা বহুভাবে ব্যবহার হয়ে থাকে। এর থেকে ভাবা হয়তো ভুল নয় যে তুর্কিরা ফরাসি ভাষার শক্তির সঙ্গে একটা পরিচয় ছিল তাদের। সে যাই হোক, আমরা আরবি এবং ফার্সি ভাষা সাহিত্য সম্পর্কে আলোচনা করছি। তো সেই সময়ে ফরাসি সাহিত্য এবং দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আমির খসরু। আমির খসরু ছিলেন সেই সময় উল্লেখযোগ্য দার্শনিকদের মধ্যে। তিনি ছিলেন বিখ্যাত। 1252 খ্রিস্টাব্দ উত্তরপ্রদেশের বদায়নের কাছে পাটিয়ালিতে জন্মগ্রহণ করেছিলেন খসরু। তিনি আবার ইন্ডিয়ান প্যারট নামে পরিচিত হয়ে আছেন। তিনি চিরকালই তার ভারতীয়ত্বের গর্ববোধ করতেন। খসরু একরকম ভারত প্রীতি থেকে একটি প্রয়োজনীয় তথ্যও জানান। তা হলো কীভাবে ধীরে ধীরে তুর্কি শাসকরা তথাকথিত আক্রমণকারীর ভূমিকা বদলে এদেশে পাকাপাকিভাবে থেকে যাওয়ার মানসিকতা পৌঁছে গিয়েছিল। খসরু অনেক কবিতা, কাব্য, সে সারা জীবনে অনেক কিছুই লিখেছিলেন। খসরু ফরাসি সাহিত্যের এক নতুন রচনা শৈলী সবক ই হিন্দ, এটা তার আবিষ্কার। সবক ই হিন্দ, সবক ই হিন্দ, সবক ই হিন্দ মনে রাখতে হবে। ফার্সিতে অনুবাদের রেওয়াজ সেই সময় দেখা গেছে। ইতিহাস লেখার ক্ষেত্রে ফার্সি হয়ে উঠেছিল অতি পছন্দের ভাষা। এই ভাষা বিখ্যাত ঐতিহাসিকরা ছিলেন যেমন মিনহাজুস সিরাজ, ইসামি, জিয়াউদ্দিন বারনি। মধ্যযুগে বহু রচনা এবং ফার্সিতে অনুবাদ দ্বারা করে গেছেন। তারা অনেক মূল্যবান গ্রন্থ আমাদের উপহার দিয়ে গেছেন। তাছাড়া এই সময়কার কাশ্মীরের সুলতান জৈন উল আবেদিন, তার উৎসাহে কালহান রাজতারাঙ্গিনী মহাভারত ফার্সিতে অনুবাদ করা হয়েছিল। তো আরবি ভাষা ও ফরাসি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম, কী কী গ্রন্থ সেই সময় পাওয়া গেছিল। তো
সেই সময়তে ফরাসি কার্যকারিতার জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গেছিল। আবার হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুন, তারপরে বাবর, তার বাবরনামা বা তুজুকি বাবরি, এটা লেখা হয়েছিল তুর্কি ভাষাতে। এই বইটি ফরাসিতেও আবার অনুশীলন করা হয়েছিল, কেননা হুমায়ুন ছিলেন ফরাসি প্রেমী। তারপরে গুলবদন বেগমের লেখা হুমায়ুননামা, এটাও সেই ফরাসির এক বিখ্যাত গ্রন্থ। ইরান থেকে যখন ভারতে ফেরার পথে হুমায়ুন তার সঙ্গে আসেন বহু কবি সাহিত্যিক, তাদের বিবরণী কিন্তু ওই হুমায়ুননামাতেই বিস্তারিতভাবে আলোচনা করা আছে। সম্রাট আকবর, তার আমলে ফার্সি ভাষা সাহিত্য ক্রমশ উন্নত হয়েছিল। তার সময় রচনাকালে 3 ভাগে ভাগ করা হয়েছিল তার রচনাকাল। এটি হলো ইতিহাস লেখা, অনুবাদ সাহিত্য, কবিতা। আর ঠিক সেই সময়তে আবুল ফজল আকবরনামা এবং আইনে আকবরী, বাদায়নে মুন্তাখাব উল লুবাব বা মুন্তাখাব উল তোয়ারিক, নিজামুদ্দিন আহমদ তবকাত ই আকবরী, এই বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলি সবই কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ হয়েছিল। আকবরের মতো সম্রাট জাহাঙ্গীরও ফরাসির অনুরাগী ছিলেন। তার শাসনকালে ভারতে নামী কবি ছিলেন তালিব আমলি। ইনিও কিন্তু ফরাসি ভাষাতে অনেক বিখ্যাত বিখ্যাত বই লিখে গেছেন সেই সময়। তো আমরা দেখতে পাচ্ছি যে মুঘল যুগেও আরবি এবং ফরাসি ভাষার একটা প্রচলন ছিল। আমরা একটু বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য নিয়ে একটু আলোচনা করি। সুলতানি আমলের গোড়ার দিকে কেমন ছিল বাংলা ভাষা, ও তার উত্তর দেওয়া কঠিন। এটার উত্তর দেওয়া কেউ বলতে পারবে না, কোনো বইয়ে সঠিকভাবে লিপিবদ্ধ নেই। তবে সেই সময়কার কিছু পুঁথি পাওয়া গেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এর ভাষা থেকে সুলতানি আমলের বাংলা ভাষা সম্পর্কে একটি ধারণা আমরা পেয়ে থাকি। তারপর খ্রিস্টীয় 5ম শতক থেকে ইলিয়াস শাহী শাসন যখন শুরু হলো বাংলায়, সেই সময় থেকে বাংলা ভাষায় লেখালেখির উদাহরণ আমরা পেয়ে যাই। আবার খ্রিস্টীয় 5ম শতক 8ম শতক এর গোড়ার দিকে আমরা বাংলা সাহিত্যের একটা ভূমিকা আমরা পাই সেই সময়। আবার এই সময় লেখালেখির সময় দেখা যায় পাঁচালীর কথা, সে পাঁচালী কিন্তু বাংলা ভাষাতেই ছিল। রামায়ণ মহাভারত অনুবাদ, দেবদেবীর পাঁচালী সব গাওয়ার রেওয়াজ ছিল। তারপর ভক্তিধর্মের প্রভাব, বাংলা সাহিত্য খুবই জনপ্রিয় ছিল। শ্রী চৈতন্য, বৈষ্ণব, ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য লেখা হয়, শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে লেখা। তারপরে তার পাশাপাশি রাধাকৃষ্ণ, এই বিভিন্ন পদাবলী সাহিত্য সব বাংলা ভাষায় কিন্তু অনুদিত হয়েছিল। রামায়ণ মহাভারত সেই সময় খুবই জনপ্রিয় ছিল। এই দুই মহাকাব্য নানা দিক দিয়ে আমরা অনেক সময় কাব্য লিখেছি। তাছাড়া রামায়ণ মহাভারত অনুবাদ তো ছিলই। রামায়ণ অনুবাদ কৃত্তিবাস ওঝা, তিনি অনুবাদ করেছিলেন। কাশিরাম দাস মহাভারতের অনুবাদ করেছিলেন। তো এই রকম করে দেখা যাচ্ছে যে সেই সময় অনুবাদ, শ্রীকৃষ্ণ বীজ অনুবাদটি করেছিলেন মালাধর বসু। তাহলে বাংলা সাহিত্যের সেই সময় একটা অবদান কিন্তু রেখে গেছিলেন অনেকেই। তারপরে চণ্ডীমঙ্গল, মনসামঙ্গলের কথা আমরা সেই সময় পাব। তো বলাই বাহুল্য চণ্ডীমঙ্গলকে নিয়ে লেখা হয়েছিল চণ্ডীমঙ্গল। দেবী চণ্ডী দেবীকে নিয়ে
চণ্ডীমঙ্গল লেখা হয়েছিল। দেবী মনসাকে ঘিরে মনসা মঙ্গল। মনসা মঙ্গলের আমরা অনেক কাহিনী সম্পর্কে আমরা জানি, কিন্তু সেসব কাহিনী হয়তোবা এখানে আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তো সেখানে ওই দেবতারা মর্তে কীভাবে পুজো প্রচলন করত বিস্তারিত কাহিনী আছে। তারপরে ধর্মমঙ্গল সেই সময়তে দেখা যায়। তাহলে চণ্ডী, মনসা, ধর্ম প্রভৃতি দেবদেবীর সমাজের নিচুতলার মানুষের পুজো পেতেন, তাই এদেরকে নিয়ে অনেক কাব্য সাহিত্য কিন্তু আমরা বাংলা ভাষায় আমরা পেয়ে যাই। তো এইভাবে আমরা যত ধর্মের কথা বললাম অর্থাৎ সবই হচ্ছে বাংলা সাহিত্যের বিষয়বস্তু। তো এইটুকুই বাংলা সাহিত্যের বিষয়বস্তু। এবার আমরা বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে একটু জেনে নেব। বিজ্ঞান প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি এই সময় অনেকেই ভাবতেন যে প্রাচীনকাল ছিল বিজ্ঞান চর্চা এবং সাহিত্য শিল্প সৃষ্টির সুবর্ণ যুগ। মধ্যযুগ হলো ইতিহাসের এক অন্ধকারময় সময়। তাদের এই সময় বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য এক চরম উন্নতির চাকা প্রায় থেমেই যায়। কিন্তু ঐতিহাসিকরা প্রমাণ করে দিয়েছিলেন যে আর 5টা সময়ের মতো মধ্যযুগেও ভারতবর্ষে সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছিল বিজ্ঞান প্রযুক্তি। বিজ্ঞান উন্নতির বহু তথ্য আমরা পাই কোথা থেকে? অলবিরনের কিতাব অল হিন্দ গ্রন্থে। কিতাব অল হিন্দ এই গ্রন্থ থেকে আমরা বিজ্ঞানের ব্যবহার আমরা পাই। 1035 খ্রিস্টাব্দে লেখার মধ্য দিয়ে তামাম ইসলামী দুনিয়ায় তিনি ছড়িয়ে দেন বিজ্ঞান সম্বন্ধে ভারতের চিন্তাধারা। ঠিক কেমন ছিল বিজ্ঞান, তখনকার ভারতীয়দের ভাবনা কী ছিল, বিস্তারিত আলোচনা আমরা কিতাব অল হিন্দে আমরা পড়লেই সেটা আমরা জানতে পারব। এই বিজ্ঞান কোথা থেকে শুরু হয়েছিল? জ্যোতির্বিজ্ঞান থেকে। সেই সময় জ্যোতির্বিজ্ঞানের ব্যাপক প্রচলন বা উন্নতি ঘটেছিল মধ্যযুগে। এর আরম্ভ কিন্তু সুলতানি আমল থেকে। দিল্লিতে একটা উচ্চ মিনারের উপর ফিরোজ শাহ তুগলক তৈরি করান একটা মানমন্দির, তার উপর বসানো একটি সূর্য ঘড়ি। এছাড়াও খ্রিস্টীয় 13 শতক থেকে চৈনিক চৌম্বক কম্পাস এর ব্যবহার শুরু হয় ভারতের সামুদ্রিক এলাকাগুলিতে। তাহলে দেখা যাচ্ছে যে সেই সময় বিজ্ঞানের একটা অভাবনীয়ভাবে উন্নতি হয়েছিল। কিন্তু আবার মুঘল বাদশাহ আকবর ছিলেন বিজ্ঞানের প্রসার বিষয়ে খুবই আগ্রহী। তার দরবারে অঙ্ক, জ্যোতির্বিদ্যা, ভূগোলের উপর বিশেষ নজর দেওয়া হতো। অর্থাৎ সেই সময় বিভিন্ন বিষয় যেমন জিনিসের দাম, জনসংখ্যা, ফুল ফল, আবহাওয়া, তারপরে খাজনার হার ইত্যাদি হিসাব সুষ্ঠুভাবে রাখা হতো। এছাড়াও আকবর রাজসভা ঐতিহাসিক আবুল ফজল লিখেছিলেন, শিক্ষিত না হলেও আকবর নিজে কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তির বিষয়ে তার একটা বিশাল আগ্রহ ছিল। সম্রাট জাহাঙ্গীর তুজুক-ই জাহাঙ্গীরিতে উদ্ভিদবিদ্যা জীববিদ্যা সম্পর্কে সে লিখে গেছেন। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন জয়পুরের রাজারাও জয়সিংহ। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে তিনি জয়পুর, উজ্জয়িনী, মথুরা, বারাণসী মানমন্দির তৈরি করেছিলেন। এইভাবে দেখা যাচ্ছে যে সর্বত্র একটা বিজ্ঞানের অর্থাৎ মুঘল এবং সুলতানি যুগে বিজ্ঞানের একটা বড় অবদান, একটা ভূমিকা সেই সময়তে ছিল। কিন্তু তো সেই সময়তে সুলতানি মুঘল যুগে বিজ্ঞান প্রযুক্তির খ্রিস্টীয় 13 শতকে নাগাদ আমরা দেখেছি পারস্য দেশ থেকে ভারতে আসে বেল্ট এবং গিয়ার
লাগোনা সাকিয়া বা পারসিক চক্র। পারসিক চক্র পারসিক চক্রের কথা আমরা জানতে পারি। তো ছোট নাগরদোলার মতো দেখতে কাঠের তৈরি এই যন্ত্রে পশুশক্তির সাহায্যে কুয়ো বা কাল থেকে জল তোলা যেত। তবে যন্ত্রটি দামি হওয়ায় ভারতীয় কৃষক সমাজে এটি খুব জনপ্রিয় হয়নি। তো সে যাই হোক, কৃষিক্ষেত্রে মধ্যযুগে সব থেকে বড় উন্নতির দিকে ছিল সেচ ব্যবস্থার প্রসার। তো দক্ষিণ ভারতে বিজয়নগর শাসকেরা, উত্তর ভারতে ফিরোজ শাহ তুগলক, মুঘল বাদশাহরা সেচ ব্যবস্থার এক অতুলনীয় সাজ সরঞ্জাম কিন্তু সেই সময় বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারের ফলেই তারা মুঘল সাম্রাজ্যকে সমৃদ্ধি করে তুলতে সেই সময় সক্ষম হয়েছিল। তো মধ্যযুগে ভারতে প্রযুক্তি বিকাশ একটি বড় ক্ষেত্র ছিল ঘরবাড়ি নির্মাণ শৈলী। সুলতানদের বানানো শহরগুলিতে এর প্রমাণ আমরা পেয়ে যাই। যেমন বাঁকানো খিলান, গম্বুজ, চুনের ব্যবহার ইত্যাদি ছিল এর বৈশিষ্ট্য। মুঘল যুগে এই ধারাও কিন্তু বজায় ছিল। এই শিল্পে ভারতের কারিগরি তুর্কি শাসনে মিলেমিশে ইন্দো মুসলিম শিল্প রীতির জন্ম হয়েছিল সেই সময়। তাহলে দেখা যাচ্ছে যে গোটা সুলতানি এবং মুঘল যুগে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার একটা অভাবনীয় পরিবর্তন এসেছিল। অর্থাৎ ওই বিজ্ঞান ও প্রযুক্তি সুলতানি মুঘল যুগ থেকে আরম্ভ করে ধাপে ধাপে আস্তে আস্তে উন্নতির